এই বাংলাদেশের মতো যদি কোনো ধরনের বিপ্লব হয়, তাই যখন মনে করেন যে সংবিধান টোটালি ছুঁড়ে ফেলা যাবে, অনলি দেন আপনি নতুন করে সংবিধান লিখলে মেবি গণতান্ত্রিক সংবিধান লেখা সম্ভব হবে। বিগত সরকারের এই লিঙ্গারিংয়ের মূল কারণই ছিল হচ্ছে যে যতটা পারো এটাকে লম্বা করো প্রবলেমটা, সো দ্যাট নোবেলটা আমি আগে পাই। এটাই তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনীতিবিদরা যারা আছে তারা আমাদের দেশটাকে তাদের বাপের তালুক ভাবে। রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গারা বাংলাদেশে রয়েছে, কিন্তু কবে ফেরত যাবে, আদৌ ফেরত যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসেছেন, রোহিঙ্গাদের সাথে ইফতার করেছেন, আমাদের প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কতটা আগ্রহ দেখাচ্ছে? জাতিসংঘ মহাসচিব সেই মুহূর্তে বাংলাদেশে এসেছেন যখন আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের জন্য বরাদ্দ যে খাদ্য তা প্রায় অর্ধেক করে দিয়েছে। আমরা তাহলে কোন দিকে যাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন ডেল এইস খান, লেখক ও নিরাপত্তা বিশ্লেষক। তিনি ডেল এইস খান একজন লেখক, বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন, নিরাপত্তা বিষয়ে লেখালেখি করেন। রোহিঙ্গা বিষয়েও তিনি একটি বই লিখেছেন, তার বইয়ের নাম হচ্ছে রোহিঙ্গা রঙ্গ, রোহিঙ্গা ইতিহাস, বাস্তবতা ও ভবিষ্যৎ। ডেল এইস খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুরুতে যেটা জানতে চাই, যেটা বলছিলাম, জাতিসংঘ মহাসচিব তো বাংলাদেশে এসেছেন, এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ভালো একটা খবর। বিশেষ করে রোহিঙ্গারা যখন বাংলাদেশে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন, তিনি আন্তরিকতা দেখিয়েছেন। এই যে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশে আসা, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করা এবং তার আহ্বান, এটা প্রভাব কতটা পড়তে পারে? ধন্যবাদ। বাংলাদেশের রোহিঙ্গা যে সংকট এবং তার যে বর্তমান সর্বশেষ পরিস্থিতি, তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের এই পরিদর্শন নিঃসন্দেহে আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা বিষয়ক সমস্যার সমাধানে বিশেষ কিছু সুনির্দিষ্ট সুবিধা দিয়ে থাকবে বলে অনুমেয়। প্রথমেই হচ্ছে যে অ্যান্টোনিও গুতেরেসের এই ভিজিটের কারণে যে গ্লোবাল হাইলাইটটা আসলো এই টপিকের উপরে। মানে জাতিসংঘের মহাসচিব পর্যায়ের একজন মানুষ যখন কোনো একটা রিফিউজি ক্যাম্প পরিদর্শন করে, তখন কিন্তু শুধুমাত্র ওই রিফিউজি ক্যাম্প কিংবা ওই দেশ না, একই সাথে এই টোটাল ক্রাইসিসটার ওপরে একটা লাইমলাইট আসে। সো অফকোর্স প্রথম সুবিধা হচ্ছে যে পুরো বিশ্ব আরও একবার নতুন করে তাদের পার্সপেক্টিভ রিফ্রেশ করার চান্স পাইল যে রোহিঙ্গা সমস্যাটার আসলে ম্যাগনিচিউড কোন লেভেলে, যে জাতিসংঘের মহাসচিব ভিজিট করতে হচ্ছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনি অলরেডি বলেছেন যে $16 করে পার হেড রোহিঙ্গাদের জন্য একটা ত্রাণ ছিল, আন্তর্জাতিক ত্রাণ ছিল। সেখান থেকে বিভিন্ন কারণে ইউএসএইডের ফান্ড কাট এটাতে অবশ্যই প্রভাব ফেলেছে। তাতে যেটা হয়েছে যে এই যে জয়েন্ট রেসপন্স ফান্ড যেটা থাকে, যেখানে বিভিন্ন দাতা সংস্থা একত্রিত হয়ে এই ফান্ডটা দিয়ে থাকে, এই ফান্ড $16 থেকে এখন $6 নেমে এসছে। সরি। তো নিঃসন্দেহে এই গ্লোবাল ইনফ্লেশনের সময় $16 থেকে $6 নেমে আসা কতটা বিপজ্জনক সেটা আমরা অ্যান্টোনিও গুতেরেসের গতকালকের বক্তৃতায় অলরেডি অত্যন্ত ক্লিয়ারলি পুরো বিশ্বের কাছে একটা কল টু অ্যাকশন গিয়েছে, যেখানে উনি বলেছেন টু সাম এক্সটেন্ট যে এটা অনেকটা ক্রিমিনাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে যদি তাদেরকে $6 এখানে বেঁচে থাকার জন্য বাধ্য করা হয়। সুতরাং তার এই ভিজিটের ফলে দ্বিতীয় যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে ডোনারদের অথবা দাতা সংস্থা যারা আছে তাদের হয়তো রিথিঙ্ক করার একটা স্পেস ক্রিয়েট হবে। এবং অফকোর্স যখন জাতিসংঘের মহাসচিব এই ব্যাপারে তদবির করেন অথবা তার কনসার্ন প্রকাশ করেন, তখন এটা অনেকটা সহজতর হয়। যে তাহলে আমরা আশা করতে পারি হয়তো নিকট ভবিষ্যতে এই যে ফান্ডের ক্রাইসিস এবং পার হেড $6 নেমে আসা, এখান থেকে কিছুটা উন্নতি হতে পারে। তৃতীয়ত যে সুবিধাটা আমরা পেতে যাচ্ছি সেটা হচ্ছে যে রোহিঙ্গা ক্রাইসিস যখন 2017 সালে শুরু হয়, লেটেস্ট ক্রাইসিসটা ইনফ্লাক্সটা 2017-তে শুরু হয়, তার পরপরই কিন্তু
আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একটা সুপারিশ করেছিলেন, কারণ 2017 সালের অগাস্ট মাসেই কফি আনানের একটা রিপোর্ট এই রোহিঙ্গাদের উপরে বের হয়েছিল এবং ওখানে কিন্তু সুনির্দিষ্ট কিছু সুপারিশ দেওয়া ছিল। তো ডক্টর ইউনূস তখনই বলেছিলেন যে এই সুপারিশগুলো, কফি আনান কমিশনের যে সুপারিশগুলো আছে এই সুপারিশগুলো বাস্তবায়ন করার জন্য। কিন্তু যাই হোক, বিভিন্ন পলিটিক্যাল কারণে, কারো কারো নোবেল পুরস্কারের লিপসার কারণে এই প্রবলেমটা অন্যদিকে চলে যায়। তো এখন যেটা সুবিধা হয়েছে অ্যান্টনিও গুটেরেসের এই ভিজিটের পর, ডক্টর ইউনূস কিন্তু আবার সেই তার যে ইনিশিয়াল প্ল্যান ছিল 2017 সালে, সেই 8 বছর আগের সেই প্ল্যানটাকে আবার রিভাইভ করার চান্স পেলেন, রিভিজিট করার চান্স পেলেন। অ্যান্ড এই রিভাইজড যে প্ল্যানটা আসতেছে, ওই প্ল্যানের মাধ্যমে অলরেডি রোহিঙ্গাদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে তারা সেফ করিডোর চাচ্ছে আরাকানে ব্যাক করার জন্য, সেফ জোন চাচ্ছে জাতিসংঘের তত্ত্বাবধানে। তো অ্যান্টনিও গুটেরেসের এই ভিজিটের কারণে ওই ব্যাপারগুলো নতুন করে ভাবনার একটা স্পট তৈরি হয়েছে। কারণ এই জায়গাটায় আমি একটু না বললে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে না। সেটা হচ্ছে, চাইলেই জাতিসংঘ কিন্তু পৃথিবীর যে কোনো একটা দেশে তাদের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে না। আমাদের দর্শকদের জানার জন্য বলবো যে কোনো দেশে শান্তিরক্ষী বাহিনী যদি যেতে হয়, তাহলে আগে ওই দেশের কনসেন্ট প্রয়োজন হয়। সুতরাং মিয়ানমার ওই কনসেন্ট তো জীবনও দিবে না, এটা আগে থেকে জানা কথা। ইভেন যখন ওই দেশে এরকম ক্রাইসিস চলছে, তারা আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের দেশে ঢুকতে দিতে চায় না, বাধা দিয়েছে এর আগে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন লক্ষ্য করি যে মানে একটা ওভারঅল ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, যেটাতে একটা ডেডলক সিচুয়েশন বলে আমরা অনুমান করছি, তো সেই পরিস্থিতিতে আমার কাছে মনে হয় যে এই অ্যান্টনিও গুটেরেসের এই ভিজিট এবং জাতিসংঘ মহাসচিবের যে কনসার্ন, তা অবশ্যই আমাদেরকে এই সমস্যার সমাধানের ব্যাপারে আবারও নতুন করে ভাবতে শেখাবে। এক, দ্বিতীয়ত হচ্ছে সমাধানের যে সম্ভাব্য পথগুলো আছে, যেগুলো বিভিন্ন ধরনের দাপ্তরিক জটিলতা এবং গণসচেতনতা সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আটকে ছিল, তা এখন অনেকটা সহজতর হবে। এখন যদি একটু বলেন এই সমস্যাটার আসলে গোড়া কোথায়, সেই এই রোহিঙ্গা সমস্যাটা কেন তৈরি হয়েছিল, সেটা যদি একটু রিভিজিট করতে পারেন। আমাদের অনেকেরই ধারণা যে 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা প্রথম এসছে, যেটা আসলে ঠিক না। রোহিঙ্গা সমস্যার যদি আপনি ধারাবাহিক সূচনা বলেন, তাহলে এটা মানে সেই ব্রিটিশ আমলে প্রথম এই ঘটনাটা ঘটে, যখন ব্রিটিশ আমলে বার্মিজ রাজা বোধাপিয়া আরাকান দখল করে ফেলেন। তখন কিন্তু ব্রিটিশ রাজত্ব চলছিল। তো যখন আরাকান দখল করে ফেলে, তখন কিন্তু প্রচণ্ড একটা যুদ্ধ হয় আরাকানে, এবং ওই যুদ্ধের ফলে যেটা হয়েছে যে একটা রিফিউজিদের ঢল কক্সবাজার এলাকাতে এসে আশ্রয় পড়ে। এই রিফিউজিদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য লেফটেন্যান্ট হিরাম কক্স নামে একজন ব্রিটিশ অফিসার ওই এলাকায় যায়, গিয়ে ওদের ভিতরে ত্রাণ বিতরণ করে, এবং ওই হিরাম কক্সের নামের থেকেই কিন্তু কক্সবাজার নাম এসছে। সো আপনি দেখেন 1784 সম্ভবত ওই টাইমটাতে গিয়ে ফার্স্ট রোহিঙ্গা ইনফ্লাক্সটা হয়। এরপরে যেটা হয়েছে যে এই ইনফ্লাক্সের নেক্সট যে মানে ধাক্কাটা লাগে, সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই ব্রিটিশরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন জাপানিদের বিরুদ্ধে বার্মায় যুদ্ধ করছিল। তো তখন তারা যে একটা ভুল করে ফেলেছিল আগে, সেটা হচ্ছে যে ব্রিটিশরা যখন বার্মার ওপরে তাদের উপনিবেশ বিস্তার করা শুরু করলো, সেই টাইমে তারা ওখানে শতাধিক জাতিগোষ্ঠীর একটা তালিকা করেছিল, এথনিক মানে লিস্ট। তো এই এথনিক লিস্টে যে ভুল করে হোক অথবা যে কোনো কারণেই হোক, রোহিঙ্গাদের নাম বাদ পড়ে গিয়েছিল। এবং এটা সম্ভবত এটার মাসুল দেওয়ার জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হলো, তখন তারা রোহিঙ্গাদেরকে বলল যে রোহিঙ্গা মুসলমানদের সমন্বয়ে এবং আরাকানের যেসব মুসলমান আছে তাদের সমন্বয়ে একটা স্বাধীন আরাকান রাষ্ট্র তারা উপহার দিবে, বার্মা থেকে আলাদা করে।
এইটা হচ্ছে ব্রিটিশ প্রতিশ্রুতি, ব্রিটিশ কলোনি, এরা মানে কলোনি হিসেবে তারা এই প্রতিশ্রুতিটা রোহিঙ্গাকে দিয়েছিল। এখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মাঝামাঝি চলে আসে, তার আগ পর্যন্ত আরাকানের মুসলমান স্পেশালি রোহিঙ্গারা খুব মানে একটা লাইমলাইটে ছিল, কারণ ব্রিটিশরা তাদের সহায়তা নিয়ে জাপানের সাথে যুদ্ধ করছিল। তো ওই সময়টাতে ব্রিটিশদের প্রচুর সহায়তা তারা পেত। কিন্তু যুদ্ধের যখন টাইট মাঝখানে একটু টার্ন করলো, জাপানিরা যখন প্রচণ্ডভাবে এগিয়ে আসা শুরু করলো, তখন এই রোহিঙ্গারা কিন্তু প্রচণ্ডভাবে আক্রান্ত হতে শুরু করলো আরাকানে। আরেকটা ইনফ্লাক্স তখন হলো রোহিঙ্গাদের। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যখন আমাদের ভারত, পাকিস্তান, মিয়ানমার এই কান্ট্রিগুলো যখন ক্রিয়েট হয়, এই ক্রিয়েশনের সময় রোহিঙ্গারা এবং আরাকান ইস্ট পাকিস্তানের সাথে সংযুক্ত হওয়ার জন্য জিন্নার কাছে রিকোয়েস্ট করলেন। এইটা মেইনল্যান্ড বার্মার যে জনগণ এবং সরকার তারা খুব পজিটিভলি নিল না। কারণ একে তো হচ্ছে ব্রিটিশ আমলে তারা একবার তাদের এগেনস্টে, ওই যে জাপানিদের এগেনস্টে যখন যুদ্ধ করে, তখন কিন্তু মেইনল্যান্ড বার্মিজ যারা, তারা জাপানিদের পক্ষে ছিল, আর আরাকানিরা ছিল হচ্ছে ব্রিটিশদের পক্ষে। সো এইটা একবার তাদের স্মৃতিতে আসলো যে এরা তো আসলে আমাদের সাথে থাকতে চায় না, বিট্রে করতে চায়। নেক্সট যখন দেশ ভাগ হওয়ার কথা ছিল, তখন যখন তারা এই আপিলটা করলো যে উই ওয়ান্ট টু গো উইথ ইস্ট পাকিস্তান, যদিও জিন্না এটা অ্যাকসেপ্ট করেন নাই, তখন অ্যানাদার একটা শক খেলো হচ্ছে মেইনল্যান্ড বার্মিজরা, যে আসলে এরা তো আমাদের সাথে থাকতেই চায় না। 1962-তে 48 থেকে 62 মিয়ানমারে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, কিন্তু 62-তে একজন জেনারেল ক্ষমতা দখল করলেন এবং সে পুরো টেক্সচারটা চেঞ্জ করে ফেললেন। এবং তারা একটা মানে অজুহাত দিল যে ব্রিটিশদের দেয়া লিস্টে তো রোহিঙ্গাদের নাম নাই, সুতরাং রোহিঙ্গা বলতে কেউ নাই এখানে। এই যে শুরু হলো রোহিঙ্গাদের পরিকল্পিত এথনিক ক্লিনজিংটা শুরু হয় ওখান থেকে। এরপরে তারা সিরিজ অফ অপারেশন করে, যে অপারেশনের মাধ্যমে নৃশংসভাবে মানে সরাসরি হত্যা, ধর্ষণ এবং অন্যান্য কাজের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করার প্রক্রিয়াটা শুরু হয়। বাট একই সাথে সরকারিভাবে কিন্তু পদ্ধতিগতভাবে এই রোহিঙ্গাদেরকে আলাদা করা শুরু হয়ে যায়। যেমন প্রথমত তারা যেটা করলো যে তাদের দেশের সবার জাতীয় পরিচয়পত্র যখন দিল, তখন যারা নর্মাল বার্মিজ তারা লাল রঙের পরিচয়পত্র পেল, আর রোহিঙ্গাদের জন্য সাদা রঙের পরিচয়পত্র দেওয়া হলো, এবং তাদেরকে বহিরাগত হিসাবে ট্রিট করা, মানে উল্লেখ করা হলো বিভিন্ন জায়গায়। এরপর যেটা হলো যে 77-78 আরেকটা, 62-র পরে 77-78 এসে আরেকটা বিভৎস রকমের মানে আক্রমণ শুরু হলো রোহিঙ্গাদের ওপরে। তাদেরকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা দেওয়া হলো, যেমন ধরেন পাস ছাড়া তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে পারবে না। তারপরে ক্যান্টনমেন্টগুলোতে, আরাকানের ক্যান্টনমেন্টগুলোতে তাদেরকে সপ্তাহে একদিন বাধ্যতামূলক ফ্রি পরিশ্রম করতে হবে, মানে ওদের বিভিন্ন কাজ শ্রম দিতে হবে, এবং এক রাত ডিউটি দিতে হবে, নাইট ডিউটি। তাদেরকে 2টার বেশি সন্তান নেয়ার পারমিশন বন্ধ করে দেওয়া হলো। এবং 1984 সালের পরে ওদের সন্তান জন্ম নিলে এটা নিবন্ধন বন্ধ করে দেওয়া হলো। সুতরাং এই ঘটনাগুলো দিয়ে আপনি বুঝতেছেন যে ওরা সরকারিভাবে পদ্ধতিগতভাবে কিন্তু তাদের নাগরিকত্ব পুরোপুরি রহিত করে দিল। এই যে জিনিসগুলো যখন থাকে না, আপনার যখন বার্থ সার্টিফিকেট নাই, আপনার যখন আইডেন্টিটি কার্ড নাই, তখন ন্যাচারালি এই জনপদের লোকজন আর সরকারি কোনো চাকরি পাচ্ছিল না। এর ফলে যেটা হলো যে এই জনপদটা আস্তে আস্তে হারায় যেতে শুরু করলো আর কি। কারণ যখন একটা ইয়াং ছেলে দেখে যে আমি পড়াশোনা করে লাভ কি, আমি তো কোনো সরকারি জব পাবো না, কিছু পাবো না, তখন কিন্তু তারা পিছিয়ে যেতে শুরু করে। নেক্সট বিগ ইনফ্লাক্স হ্যাপেন্ড 1977-78-এ। 77-78-এর যে ইনফ্লাক্সটা হয়, তখন কিন্তু বাংলাদেশ বাধ্য হয়ে আন্তর্জাতিক সংস্থার সহায়তা চায়। তখন ফার্স্ট 13টা ক্যাম্প এই কক্সবাজার এলাকায় এস্টাবলিশ করা হয়, এবং তখনকার সরকারের দৃঢ়তার কারণে একটা বড় অংশের রোহিঙ্গারা ফিরে যায়, কিন্তু একটা অংশের রোহিঙ্গারা কিন্তু এখানে রয়েই যায়, তারা আর কখনো ব্যাক করে নাই, এখানে রয়ে যাচ্ছে। তো এখন যে 33 অথবা 34টা ক্যাম্প আমাদের আছে, অনেকের ধারণা যে এই ক্যাম্পগুলো 2017-18 সালে নতুন করে হয়েছে। না,
মানে আগের ক্যাম্প 78 সালের যে ক্যাম্প আছে ওই ক্যাম্পের অ্যাটলিস্ট 2টা ক্যাম্প রেজিস্টার্ড ক্যাম্প হিসেবে এখন আছে, যেটা তখন থেকেই আছে। এবং ওই ক্যাম্পগুলোতে যে রোহিঙ্গারা থাকে তাদের কিন্তু স্ট্যাটাস একটু আলাদা, কারণ তারা পার্মানেন্টলি থাকতেছে 78 থেকে। এখন 78-এর পরে আবার নেক্সট 90s-এ এসে আরেকটা ইনফ্লাক্স হলো, আরেকটা সমস্যা হলো ওই জায়গায়। ওটা ওই যে অপারেশন ড্রাগন যেটা ছিল, ওইটার সময় আবার লোকজন আসলো এদিকে। আসার পরে আরও কিছু নতুন ক্যাম্প এস্টাবলিশ করে ওই প্রবলেমটা সলভ করা হলো। আর 2010-12 দিকে আরেকটা ইনফ্লাক্স হলো। এর ভেতরে মানে প্রত্যাবাসন প্রক্রিয়া কিন্তু বেশ কয়েকবার শুরু করা হয়েছিল, কিন্তু রোহিঙ্গা বার্মিজ গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে এত বেশি অসহযোগিতা করা হয় এই জায়গায়। যেমন এরকম অবস্থা হয়েছিল যে জুন মাসে এসে ওরা ডিক্লেয়ার দিয়েছে আগস্ট মাসের ভিতরে যারা আসবা তারপর বর্ডার বন্ধ হয়ে যাবে, এরকম মানে সবসময় তাদের একটা রাইট রেস্ট্রিকশন অসহযোগিতা ছিল। হ্যাঁ, এবং সর্বশেষ যে ইনফ্লেক্স হলো তারপরেই তো আমাদের মানে এই ঝুঁকিটা তৈরি হলো। হ্যাঁ, এখন ওই আমি ক্রোনোলজিটা এই জন্যই বললাম যে আপনি 2012-র পর থেকে সিচুয়েশন খুব কুইকলি ডেটোরেট করা শুরু করলো, এবং 2017-র যে ইনফ্লাক্সটা তার আগে ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করা হলো। 3 ধাপে করা হয়েছিল। প্রথম ধাপ ছিল হচ্ছে, এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা কোনোটেশন আছে, হিস্টোরিক কোনোটেশন আছে। আসলে এই জিনিসগুলো মানে ওভাবে রেজিস্টার্ড হয় না বলে আমরা জিনিসগুলো রিলেট করতে পারি না। 2017 সালের আগস্ট মাসে কফি আনান রিপোর্ট আসার কথা ছিল। তো এই কফি আনান কমিশনের রিপোর্টে যে কী সুপারিশ থাকবে এটা তো অলরেডি মিয়ানমার বুঝে ফেলেছে, এবং তারা বুঝলো যে আসলে এই সুপারিশ যদি বাস্তবায়ন হয় তাহলে রোহিঙ্গাদেরকে এই মাটি থেকে টোটালি বিতাড়িত করার যে পরিকল্পনা আছে এই পরিকল্পনা আর বাস্তবায়ন করা যাবে না। ইতিমধ্যে পৃথিবীতে রোহিঙ্গাদেরকে বলা হয় সবচেয়ে কম আকাঙ্ক্ষিত জনপদ, এবং একই সাথে স্ট্যাটিস্টিক্যালি বলা হয় যে পৃথিবীতে যদি 7 জন উদ্বাস্তু আলাদা করা হয় তার 1 জন রোহিঙ্গা হবে, এই পরিমাণ তারা হয়েছে। টোটাল 20 লাখের মতো সাইজ ছিল, তার ভিতরে বাংলাদেশে এখন 13 লাখ আছে। তো ওই যে কফি আনান রিপোর্টটা যে আগস্ট মাসে আসবে তার আগে পরেই সামরিক জান্তা সরকার যে আছে মিয়ানমারের, তারা একটা ভয়ঙ্কর অপারেশন প্ল্যান করে। তার প্রথম ধাপ যেটা ছিল সেটা হচ্ছে যে মাস কিলিং, রোহিঙ্গাদের যে মানে কমিউনিটিগুলো আছে এখানে মাস কিলিং শুরু হয়ে গেল, ফলোড বাই হিউজ রেপ। প্রায় 36,000 নারী রেপড হয়েছে শুধু ওই কয়েকদিনে, আর মারা গেছে প্রায় 24,000 লোক, গুলি করে অথবা জবাই করে মারছে রোহিঙ্গাদেরকে ওইটা। সো ইভেন এমনও করা হইতো যে একটা বাচ্চাকে, 15 বছরের একটা বাচ্চাকে 10 জন মিলে রেপ করছে। তারপরে রেপ করার পরে মহিলাদেরকে ক্যাম্প থেকে নগ্ন অবস্থায় বের করে দেওয়া হয়তো রাস্তায়, যাতে তাকে দেখে অন্যরা ভয় পেয়ে মানে দ্রুত আরাকান খালি করে। মানে তারা কিন্তু যেটা চেষ্টা করতেছিল যে তাদের এই ব্রুটালিটি এবং নৃশংসতার কারণে ওই রোহিঙ্গারা যেন আস্তে আস্তে উদ্বাস্তু হিসাবে মালয়েশিয়া, বাংলাদেশ এসব দেশে যাওয়া শুরু করে। সো 2017-এর যে এই যে অপারেশনগুলো আছে এই ফেজগুলোর লাস্ট ফেজ যেটা ছিল সেটা হচ্ছে নভেম্বর নাগাদ ওরা বুলডোজার দিয়ে তারপরে বিভিন্ন কিছু দিয়ে এই যে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি পোড়ালো এবং বিভিন্ন ধরনের গণকবরগুলো আছে এগুলো সব ওরা আলামত নষ্ট করা শুরু করলো। এখন এগুলো সবকটারই ভিডিও যে স্যাটেলাইট ফুটেজ আছে। সো দ্যাটস ওয়াই মানে এই যে পুরা মানে সিরিজ অফ এথনিক ক্লিনজিং তারই ফল আসলে আজকের এই রোহিঙ্গা সমস্যা। আপনি যেটা জিজ্ঞেস করলেন যে এই সমস্যাটার আসলে গোড়াটা কোথায়, সমস্যাটার গোড়াটা হচ্ছে এই জায়গাটাতেই যে দে আর নট ওয়ান্টেড ইন মিয়ানমার। মানে ওরা তো যেটা বললেন সেটা কিন্তু ওদের এই তাদের দেশের জনগণ তাদের প্রতি এত ঘৃণা বা এত ক্ষোভ কি শুধু তারা রেজিস্টার্ড না, শুধু এই কারণে তাদের প্রতি এত ঘৃণা হবে? স্পেসিফিক্যালি দুইটা গবেষণায় দেখা গেছে। নাম্বার 1 ঘৃণার কারণ হচ্ছে যে ওই যে বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একবার মানে তারা ফিল করেছে মেইনল্যান্ড বার্মা যে ওরা তো আমাদের সাথে থাকতে চায় না। আবার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের এই ঘটনার যে লিগেসি আছে এই লিগেসিতেও দেখা গেছে যে মানে আমাদের ওদের দেশের যে মেইন ধর্মটা আছে ওটা হচ্ছে থেরাভেদা বৌদ্ধ ধর্ম, একটু অ্যাগ্রেসিভ টাইপের ওদের ধর্মটা।
মানে নর্মাল বুদ্ধরা যেরকম খুব অহিংস টাইপের হয়, ওরা কিন্তু ওরকম মানে আমরা বাংলাদেশে যেভাবে বৌদ্ধদেরকে অহিংস দেখি, ওই বুদ্ধ কিন্তু সেই রকম না। না, ওরা একটু অ্যাগ্রেসিভ টাইপের। আর এরা তো হচ্ছে মুসলমান বেসিকলি, ইয়ারা যারা, সো ধর্মীয় একটা ইন্ধনের ব্যাপারে কিন্তু এই জায়গায় আছে। সো মূলত এই দুইটা কারণে ওরা তাদেরকে এক্সক্লুড করে ফেলতে চায়। আর এছাড়া হিস্টোরিক কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে যেটা ইগনোর করার মতো না। প্রথম যেটা হচ্ছে, আরাকান কিন্তু স্বাধীন রাষ্ট্র ছিল। ওই রাজা বোধাপিয়া এইটাকে দখল করার আগ পর্যন্ত কিন্তু আরাকান একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এবং আপনারা জানেন অনেকে, আলাওলের নাম শুনেছি আমরা, বাংলাদেশের কবি, কিন্তু আরাকান রাজদরবারে করতো। তারপর এরকম হয়েছে যে আরাকানের রাজা, কোনো একজন রাজা, নরমিখলার কথা বলতেছি, যে মানে একটা চক্রান্তের কারণে একবার রাজ্য হারায়, তখন গৌড়ে চলে আসে। বাংলাদেশ তখন গৌড় ছিল। গৌড়ে এসে গৌড়ের যে রাজা আছে তার কাছ থেকে আবার 30,000 সৈন্য ধান নেয়। ধান নিয়ে গিয়ে প্রায় 10 বছর পরে আবার গিয়ে সে রাজ্য উদ্ধার করে। এবং আরাকানের রাজাদের একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, তাদের একটা করে বার্মিজ নাম থাকতো, আবার একটা করে ধর্মীয় ইসলামিক নাম থাকতো। এবং তাদের যে মুদ্রা আছে সেই মুদ্রার মধ্যে কিন্তু এই অ্যারাবিক লেখা থাকতো। তো এইটা আরেকটা কারণ যে আরাকান ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এবং আপনারা জানেন যে আওরঙ্গজেব এবং শাহ সুজার যে গল্পটা, যখন তাদের বাবা মারা যান শাহজাহান, তখন চট করে এই বাংলার আশেপাশে থাকতেন হচ্ছে শাহ সুজা। শাহ সুজা নিজেকে সম্রাট ডিক্লেয়ার করেন। তখন মানে আওরঙ্গজেব এবং শাহ সুজার দুই বাহিনীর ভিতরে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে শাহ সুজার বাহিনী পরাস্ত হয়। পরাস্ত হওয়ার পরে তারা কিন্তু এই কক্সবাজারের পাশ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে মিয়ানমারে গমন করে। এই রাস্তাটাকে এখনও বলা হয় শাহ সুজা রোড, যে রাস্তা দিয়ে উনি পালিয়েছিলেন ওখানে। যদিও আরাকানে পৌঁছানোর পরে আরাকানের রাজা এই শাহ সুজার একজন মেয়ে ছিল, আমেনা নাম, তাকে জোর করে বিয়ে করার চেষ্টা করে। তো ওইটা প্রতিবাদ করার কারণে তখন ওই মানে শাহ সুজার কবর কিন্তু এখনো পাওয়া যায় না, তাকে মেরে ফেলে ওখানে। পরবর্তীতে মোগলরা মানে এটারও প্রতিশোধ নেয়। কিন্তু আরাকানের যে পূর্বের হিস্ট্রিটা, এটা আমরা অনেকেই মানে ইগনোর করি। আমাদের চট্টগ্রাম কিন্তু একটা সময় পর্যন্ত আরাকান রাজার আন্ডারে ছিল। এবং আমরা যে প্রায়ই বলি যে পর্তুগিজ এবং ইয়ারা, এই বর্মী যারা আছে, তারা কিন্তু ঢাকা 3 বার অ্যাটাক করে এবং 3 বার ঢাকা লুণ্ঠন করার চেষ্টা করে। আর উপকূলীয় এলাকায় তো তারা প্রচণ্ড রকম লুণ্ঠন করতোই। তো এই ঘটনাটা বলার মেইন কারণ হচ্ছে যে মেইনল্যান্ড বার্মা সবসময় আরাকান যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র একটা সময় পর্যন্ত ছিল, তাদের সাথে ওভাবে কখনোই মিক্স আপ করেনি। আর যখন এখন মিক্স আপ করলো, তখন তাদের কাছে প্রায়োরিটি যেটা, সেটা হচ্ছে যে এই ল্যান্ডটা আমাদের আরও ক্লিয়ার দরকার, বিকজ এই ল্যান্ডে চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট ডেভেলপ করতে শুরু করেছে। এবং এই চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট এবং ইনভেস্টমেন্ট যখন সোয়েল আপ করা শুরু করলো, তখনই অ্যাকচুয়ালি 2017-এর এই ঘটনাটা খুব প্রকটভাবে ঘটলো। যে আমরা চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট এই বিষয় এবং রোহিঙ্গা বা আরাকানের যে অবস্থা, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে একটু আলোচনা করতে চাই, যেহেতু আমাদের এখানে প্রায় 13 লাখ, যে বিভিন্ন সময় এসে এখন তো এই বাংলাদেশে এত মানুষ, বিদেশি মানুষ এখানে আছে, কোন ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে? আমি ধরেন রোহিঙ্গা ইনফ্লাক্স শুরু থেকেই এটার সাথে জড়িত, এবং আমি প্রায় 2 বছরের কাছাকাছি সময় রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করার সুযোগ হয়েছে আমার ইন্টারন্যাশনাল এনজিওদের সাথে। সো তার প্রেক্ষিতে আমি যেটা দেখলাম যে বেশ কিছু আমি বলবো যে এক্সেপশনাল ড্যামেজ হয়েছে ওই জায়গাটায়, এবং এর ফলে রোহিঙ্গাদের জন্য যেরকম সিকিউরিটি কিছু থ্রেট তৈরি হয়েছে, আবার ওখানকার যে হোস্ট কমিউনিটি আছে আমাদের বাংলাদেশের যারা আছে তাদের হয়েছে। বড় দাগে যদি আমি বলার চেষ্টা করি, নাম্বার 1 হচ্ছে যে আপনি ওখানে 5 লাখ ছিল হচ্ছে বাংলাদেশের জনগণ, সেই জায়গায় ওরা এসে যোগ দিল হচ্ছে 8 লাখ, ওদের টোটাল সংখ্যা এখন 13 লাখ। তার মানে ডেমোগ্রাফিক একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হলো ওই জায়গায়। 2 নম্বর হচ্ছে যে যেই এরিয়াটাতে 8,000 স্কোয়ার একর এরিয়াতে রোহিঙ্গা ক্যাম্পটা এস্টাবলিশ করা হয়েছে, এবং যেই ক্যাম্পগুলোতে প্রায় 13 লাখ রোহিঙ্গা এখন থাকছে, এটা ন্যাচারালি আমাদের যে বনাঞ্চল এরিয়া ছিল ওটাকে ধ্বংস করেই করা হয়েছে। এবং আপনি যদি যান ওখানে দেখবেন যে এখন ন্যাড়া পাহাড়,
অথবা ন্যাড়া এরিয়া আছে যেখানে ওরা থাকছে, যেখানে মানে তাদের পয় নিষ্কাশন করা হচ্ছে, কারণ বাইরে তো যাচ্ছে না, ওই ক্যাম্পের ভেতরেই তারা মূলত থাকছে। এর ফলে ওখানকার জীববৈচিত্র্য কিন্তু পুরো নীল। আপনি যদি লেটেস্ট মেমোরি রিফ্রেশ করতে চান তাহলে ইভেন গতকালকের অ্যান্টোনিও গুতেরেসের ভিজিটের সময় আপনি যেই ছবিগুলো দেখতে পাবেন ড্রোন থেকে নেওয়া, আপনি দেখবেন যে শুধু ওই বস্তির মতো ঘর পুরো এরিয়া জুড়ে, মানুষের মাথা আর মাথা। সো ন্যাচারাল ডাইভার্সিটি যেটা আছে দ্যাট ইজ গন, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পের ইনসাইড স্টোরি ইজ ভেরি ডেঞ্জারাস। আপনারা জানেন যে প্রায়ই ভিতরে খুনাখুনি হয়। তো বাংলাদেশ সরকার বেশ কিছু জিনিস অস্বীকার করে, কিন্তু এটা আবার আমরা সবাই জানি। যেমন প্রথম জিনিস হচ্ছে যে বাংলাদেশ সরকার তাদেরকে শরণার্থী অথবা রিফিউজি বলে না, তাদেরকে বলা হচ্ছে FDMN, ফোর্সিবলি ডিসপ্লেইড মিয়ানমার ন্যাশনাল, বা বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক। তো বাট আমরা জানি যে আপনি এই ক্যাম্পটাকে কী বলবেন, রিফিউজি ক্যাম্প, দিন শেষে রিফিউজি ক্যাম্পে বলা হয়। তারপর যেমন বাংলাদেশ সরকার স্বীকার করতে চায় না যে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে কোনো ড্রাগ অথবা কোনো ওয়েপন আছে, বাট ক্যাম্পের ভেতরে এর আগে বেশ কয়েকবার দেখা গেছে যে মানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। ইভেন বেশ নাম করা রোহিঙ্গা নেতাও ওখানে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। তাহলে ওদের ভেতরে যদি অস্ত্রই না থাকে তাহলে গুলি আসলো কোত্থেকে? তার মানে অস্ত্র আছে। যেখানে অস্ত্র থাকে সেখানে ড্রাগ চলে আসে, কারণ এই যে এলাকাটা আছে এই এলাকাটাতে ইয়াবা এবং ফেন্সিডিল এই টাইপের ড্রাগ খুব মানে প্রচলিত। সুতরাং এই যে র্যাকেটগুলো এখানে কাজ করে এগুলো কিন্তু ক্যাম্পের ভেতর থেকেই পরিচালিত হয় অনেকাংশে। নেক্সট যেটা হচ্ছে যে আপনার যখন ইলিগেল আর্মস আর ড্রাগ থাকে তখন ন্যাচারালি মানব পাচার এবং প্রস্টিটিউশনের ব্যাপারগুলো চলে আসে। সো এই ধরনের অপরাধের উপরে অলরেডি গবেষণালব্ধ ফলাফল আছে যে মানে যে কোনো রিফিউজি ক্যাম্পের কিছু ট্রেন্ড অফ ক্রাইম থাকে, ক্রাইমের কিছু প্যাটার্ন থাকে, ক্রিমিনালের কিছু প্যাটার্ন থাকে, এগুলো সবই এখানে আছে। মোস্ট ডেঞ্জারাসলি যেটা সেটা হচ্ছে যে এই যে মানে আমাদের যে রোহিঙ্গা ক্যাম্প ওভারঅল আছে, এইটার দিনের এক চিত্র, রাতের এক চিত্র। রাতে কিন্তু মানে এটার ভেতরে কোনো এনজিওরা কাজ করে না, এনজিওরা সবাই দিনে কাজ করে সন্ধ্যার আগে চলে আসে। সুতরাং দিনে এক ধরনের চিত্র যেখানে ত্রাণ বিতরণ হচ্ছে, বিভিন্ন ধরনের এনজিও অ্যাক্টিভিটিস হচ্ছে, রাতে কিন্তু মাঝে মাঝে ভয়াবহ সব মানে কার্যক্রম ওখানে ঘটে। এবং অনেকেই ভাবে যে এইখানের যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পে যারা আছে তারা বোধহয় খুবই মানে মানে তাদের জন্য একটা সিম্প্যাথি কাজ করে, বাট তারা ভুলে যায় যে একটা সময় কিন্তু 90s দিকে রোহিঙ্গারা সিদ্ধান্ত নিল যে তারা বার্মায় আর ব্যাক করবে না। এবং তখন তারা যেটা করলো, দুইটা ক্যাম্প ছিল, দুইটা ক্যাম্প এমনভাবে দখল করলো যে ওরা বলল যে সুনির্দিষ্ট কয়েকটা এনজিও ছাড়া বাকি কোনো এনজিও আর বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ক্যাম্পের ভিতরে প্রবেশ করতে পারবে না। এবং দীর্ঘদিন তারা এই ক্যাম্প অবরোধ করে রাখে। তারপরে বেশ মানে বাংলাদেশ সরকারের একটা ফোর্স করেই এই ক্যাম্প আবার পুনর্দখল করতে হয় এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হয়। সো মানে ওভারঅল যে এখনকার পরিস্থিতিতে নিরাপত্তা সংকটের যে অংশটা আপনি বলছেন, এটা হচ্ছে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে এই জিনিসটা। প্রথম যে সংকটের কথা বললাম তার সঙ্গে অগমেন্টিং অনেকগুলো কিন্তু স্টেম আছে। যেমন ধরেন আপনি এই রিপোর্টটাও আমরা পত্রিকায় পড়েছি যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশি যে ভোটার আইডি কার্ড অথবা ন্যাশনাল আইডি কার্ড বিক্রি করার একটা বিশাল চক্র আছে, তারা ওখানে কাজ করছে। ইভেন কক্সবাজারের যে পাসপোর্ট অফিস আছে তাদের এগেনস্টে কমপ্লেইন আছে যে ওই একটা চক্র আছে যারা রোহিঙ্গাদেরকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করে এবং যে পাসপোর্ট দিয়ে তারা দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করে। সো এইখানে একটা বড় থ্রেড যেটা হচ্ছে যে এই রোহিঙ্গাদের একটা অংশ কিন্তু অবৈধ উপায়ে বাংলাদেশের মেইন স্ট্রিম জনগণের সাথে মিশে যাচ্ছে। এর ফলে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ওই এলাকায় আগে আপনি যেই কাজ 800 টাকা দিয়ে করতে পারতেন একদিনে, ওই কাজ এখন আপনি কাজের প্রাইস লো হয়ে যাচ্ছে, কারণ আপনার লোক বেড়ে গেছে। যার ফলে এই যে ধরেন রোহিঙ্গার যারা আছে তাদের জন্য তো $6 হোক $16 হোক একটা বরাদ্দ আছে। ওখানকার আমার যে দিনমজুর কাঠুরে আছে তাদের জন্য তো কোনো আন্তর্জাতিক বরাদ্দ নাই।
তার ফলে কি হচ্ছে, তাদের কাজের অপশন কমে যাচ্ছে, অন্যদিকে তাদের কিন্তু মানে ওই সাপ্লিমেন্ট করার মতো কোনো ত্রাণ নাই। সুতরাং এই কমিউনিটিতে কিন্তু একটা সোশ্যাল ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। এই জন্য আপনি দেখবেন যে শুরুতে এই রোহিঙ্গা ক্রাইসিসটার শুরুতে হোস্ট কমিউনিটির কিন্তু খুব একটা সিম্প্যাথি ছিল। তারা মানে দরজা জানলা খুলে দিচ্ছিল, বাগানে থাকতে ইচ্ছিল, সব কিছু করতে ইচ্ছিল। কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সিম্প্যাথি এখন উঠে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে ক্রাইম ইনসাইড দ্য ক্যাম্প, 2 নম্বর হচ্ছে যে তাদের বিভিন্ন ধরনের মানে অপকর্ম দুর্নীতির সাথে জড়িত হওয়া। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এমন ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত হচ্ছে যে ক্যাম্প সংলগ্ন এলাকার অনেককে অপহরণ করে তারা ক্যাম্পের ভেতরে নিয়ে আসতেছে, এনে চাঁদাবাজি করছে। সো এটা গেল হচ্ছে ক্রাইমের একটা অংশ। ক্লাইমেটের পাশে আমি মানে ওখানকার ন্যাচারাল ডিজাস্টারের পাশাপাশি এই ধরনের ডেমোগ্রাফিক ডিজাস্টারের কথা বলছি। এর পাশাপাশি যেটা হচ্ছে যে আমাদের নিরাপত্তা রক্ষা বাহিনী যারা আছে তারাও কিন্তু ওখানে বাড়তি মনোযোগ দিতে, তাদের বাড়তি রিসোর্স দিতে হচ্ছে ওই জায়গাটায়। আগে তো শুধু আর্মি ইনভলভ ছিল, এরপরে ওখানে এই মুহূর্তে 2টা আর্ম পুলিশ ব্যাটালিয়ন ডিপ্লয়েড আছে এই রোহিঙ্গাদের এই ইস্যুসগুলো সলভ করার জন্য। নেক্সট যে মানে সিকিউরিটি থ্রেটটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে যে পাশের আরাকানেই অলরেডি কিন্তু আরাকান আর্মি বিভিন্ন ধরনের তৎপরতা পরিচালনা করছে। সো আমরা কিন্তু খুব মানে সরলভাবে মনে করার চেষ্টা করছি যে আরাকান আর্মি যদি আরাকান দখল করে নিতে পারে তাহলে তো রোহিঙ্গাদেরকে তারা ঢাকঢোল পিটিয়ে ফেরত নিয়ে যাবে। ব্যাপার তো আসলে ওরকম না। মানে এই রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ক্যাম্পে থাকতে থাকতে এবং দীর্ঘদিন ধরে নির্যাতিত হতে হতে তাদের ভিতরে আপনি একটা অদ্ভুত মানসিক মানে বৈকল্য টাইপের একটা জিনিস প্রকটভাবে দেখতে পাবেন। তারা খুব সহজে কিন্তু গ্রেটফুল হয় না এখন আর। এরকমও দুর্ভাগ্যজনক ঘটনা আমি অনেকের কাছ থেকে শুনেছি যে তারা অনেক সময় এনজিওদেরকে বলে যে আমাকে তো বাংলাদেশ সরকার খাওয়াচ্ছে না, আমাকে তো মানে আন্তর্জাতিক সংস্থা থেকে কৃতজ্ঞতা তাদের একটু কম। এটাও কিন্তু একটা বিপজ্জনক। ইভেন মাঝখানে এরকম শোনা যায় যে 300 রোহিঙ্গা পুরুষকে আরাকান আর্মি ট্রেনিং দিয়েছিল, সাম্প্রতিক ঘটনা, এবং তারা নাকি ট্রেনিং শেষে এই অস্ত্রপাতি নিয়ে পালায় আবার ক্যাম্পে চলে আসছে। তো এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, যেটা একটা সিকিউরিটি থ্রেট। কারণ একটা মানে জনপদ যখন নিজের ভাগ্য উন্নয়নের জন্য লড়াই না করে তখন আসলে তার হয়ে থার্ড পার্টি থেকে লড়াই করে তাকে স্বাধীনতা এনে দেওয়া, তাকে মানে হ্যাপি রাখা, এটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। তার জন্য তার জন্মভূমিতে ফেরত পাঠানো, তারা যদি নিজেরা যদি সক্রিয় সহযোগিতা না করে। যেটা বলছিলেন যে এখন আরাকান রাজ্যের কি অবস্থা, আমরা এখন যেখানে তাদের আবাসভূমি ছিল রোহিঙ্গাদের, সেখানে তো আরাকান আর্মিদের এখন দখল আছে। এখন মিয়ানমার যে সরকার, মিয়ানমার আর্মি এবং আরাকান আর্মি, তো এদের ভিতর তো মানে এক ধরনের দ্বান্দ্বিক পরিস্থিতি আছে। আবার রোহিঙ্গাদের ফেরত যাওয়া দরকার। এখন বাংলাদেশের যে উদ্যোগ নেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান হচ্ছে না, এর মাঝে আবার আরাকানের ইনভলভমেন্ট, এখন তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে? মানে যেখানে ফেরত পাঠানো হবে সেখানকার পরিস্থিতি কি? ধন্যবাদ। আরাকান আর্মি কিন্তু আসলে নতুন কোনো সংগঠন না, বেশ পুরাতন সংগঠন। যেইটার ঘটনাটার ডেভেলপমেন্টটা খুব চমৎকারভাবে যেটা হয়েছে যে মিয়ানমারের সংবিধান কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনীর লেখা সংবিধান, এবং সাংবিধানিকভাবে আপনি মিয়ানমারের যে সামরিক জান্তা আছে তাদেরকে আপনি কখনোই ক্ষমতা থেকে সরাতে পারবেন না। কারণ তারা তাদের সংবিধানে 25% স্টেক থাকবেই। 25% স্টেক হচ্ছে সার্ভিং মিলিটারিদের। সো সার্ভিং মিলিটারিদের 25% স্টেক থাকার কারণে আপনি তাদের এগেইনস্টে যদি কোনো র্যাটিফিকেশন করতে চান সংসদে, ওই কোরাম আপনি কখনো পাবেন না। ওই 25% যদি স্টপ হয়ে যায় তাহলে আপনি আসলে কখনোই এই ধরনের কোনো মানে আইন পাশ করতে পারবেন না যেটা দিয়ে আপনি মিয়ানমারের সরকারি ব্যবস্থা হতে সামরিক বাহিনীকে সরায় ফেলতে পারবেন। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার। এই বাংলাদেশের মতো যদি কোনো ধরেন বিপ্লব হয়, তাই যখন মনে করেন যে সংবিধান টোটালি ছুঁড়ে ফেলা যাবে, অনলি দেন আপনি নতুন করে সংবিধান লিখলে মেবি গণতান্ত্রিক সংবিধান লেখা সম্ভব হবে। দিস ইজ নাম্বার ওয়ান।
নাম্বার 2 হচ্ছে যে এই সামরিক সরকার শুরু থেকেই যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে পুরো বার্মা জনগণ এবং সম্পদের উপরে একচ্ছত্র আধিপত্য আনা। এবং বার্মিজ জেনারেলরা কিন্তু বেশ রিচ জেনারেল, তারা মানে বার্মার বেশিরভাগ ব্যবসায়ী বার্মিজ জেনারেলদের মাধ্যমেই হয়। এর ভিতরে ধরেন মূল্যবান পাথরের ব্যবসা আছে, তারপর আমরা বার্মা টিক বলি, সেগুন কাঠ, ওই ব্যবসা আছে, ইরাবতীতে চালের ব্যবসা আছে। সো এই মেইন ব্যবসাগুলো কিন্তু ওরাই পরিচালনা করে। সো তারা যেটা দেখলো যে এই যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এটা কিন্তু শুধু এই আরাকানে হচ্ছে না, ওরা সম্মিলিতভাবে তারা অ্যাটাক করলো সান, কারেন এবং এই যে আরাকান যারা আছে রোহিঙ্গা, এই তিনটা গোষ্ঠীকে কিন্তু তারা মানে একসাথে দমানোর চেষ্টা করলো। নর্থে সান এবং কারেনের সাথে যে যুদ্ধটা আছে, ওই যুদ্ধটা ছিল হচ্ছে ওই দিকটায়, নর্থের দিকে। কখনো তারা মানে এদের ক্যাম্প দখল করে, তখনও ওদের ক্যাম্প দখল করে। রোহিঙ্গাদের অংশটাতে তারা বেশ সাফল্য পেয়েছিল, বিকজ রোহিঙ্গাদের অংশটাতে মানে তারা ওভাবে ফাইট ব্যাক করতে পারছিল না এবং ব্রুটালিটি ওরা করতে পারছিল। কিন্তু সান কারেন অংশে কিন্তু মিয়ানমারের মেইন যে সামরিক বাহিনী তাতমাদাও, তাদের সাফল্য অতটা ছিল না। তার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে সান কারেন চীনের কাছাকাছি, সো তারা চীনের ওই চাইনিজ হেল্পটা ওভাবে পাইতো সরাসরি। এখন রিসেন্টলি যেটা হয়েছে, আপনি ব্রাদারহুড অ্যালায়েন্সের নাম শুনেছেন, যে আগে বিচ্ছিন্নভাবে সানরাও যুদ্ধ করতো, কারেনরাও যুদ্ধ করতো, রোহিঙ্গারাও এখানে যুদ্ধ করার চেষ্টা করছে। এরা একটা চমৎকার অ্যালায়েন্স করে ফেললো, অ্যালায়েন্স করে সম্মিলিতভাবে তাতমাদার এগেনস্টে যুদ্ধ করা শুরু করলো। তো এই তাতমাদার এগেনস্টে যুদ্ধ করতে করতে এই আরাকানের অংশে যদি আমি বলি, এখন কিন্তু আরাকান প্রায় আরাকান আর্মির দখলে। সম্ভবত সিতোর একটা দুটো পোস্ট আছে যেটা এখনও দখল করা বাকি, আদারওয়াইজ আরাকান কিন্তু মোটামুটি দখলে চলে গেছে। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে আরাকানের এই ডেভেলপমেন্টের কারণে রোহিঙ্গাদের উপর কোনো এফেক্ট হবে কিনা, প্রথম কথা হচ্ছে যে একটা দেশ থেকে আরেকটা দেশে যখন রিফিউজি চলে আসে, সেই রিফিউজি তখনই আবার তার আগের দেশে ফেরত যায় যখন তার দেশের পরিস্থিতি বেটার হয়, যেমন স্টেবল হয়। যখন আমরা যদি সহজে রিলেট করার চেষ্টা করি, 1971 সালে আমাদের যে রিফিউজিরা ইন্ডিয়াতে গিয়েছিল, তারা কিন্তু যুদ্ধের পরপর আবার ব্যাক করেছে, খুব কমই ওখানে রয়ে গেছিল। কারণ ন্যাচারালি আমাদের দেশের ওভারঅল পরিস্থিতি, আমাদের নেবারিং যেসব স্টেটে আমাদের লোকজনরা করলো, মানে রিফিউজ গ্রহণ করেছিল, তখন তাদের চেয়ে আমাদের দেশের অবস্থা তো ভালো ছিল। সুতরাং তারা যখন দেখলো যে যুদ্ধ শেষ, তারা আবার ব্যাক করেছে। দ্বিতীয় আরেকটা যেটা বাস্তবতা, সেটা হচ্ছে ধরেন যে হ্যাঁ, সিরিয়ান রিফিউজি যখন ইউরোপে হয়, তখন কিন্তু আপনি দেখবেন যে তারা ইউরোপে থেকে যাওয়ার চেষ্টা করে, কারণ ইউরোপিয়ান লাইফ ইজ বেটার দেন সিরিয়ান লাইফ। বাট বাংলাদেশের কোনো শরণার্থী কিন্তু ইন্ডিয়াতে থাকার চেষ্টা করে নাই, কারণ ইন্ডিয়া তো আসলে ইউরোপ না, মানে ওদের অবস্থা তো আমাদের চেয়ে খারাপ সব দিক থেকে। মানে আমাদের নেবারিং স্টেটগুলো যেগুলো আছে, আপনি ক্যালকাটার কথা বলেন, সেভেন সিস্টার্সের কথা বলেন, বিহারের কথা বলেন, এদের সবার পার ক্যাপিটা আমাদের চেয়ে অনেক কম। তো মাঝে মাঝে আমরা দেখি যে ইন্ডিয়ানরা একটা হুইক তোলার চেষ্টা করে যে বাঙালিরা বর্ডার ক্রস করে আমাদের এখানে চলে আসতেছে। তো তখন আমি মাঝে মাঝে হাসি যে এটা কি মেক্সিকান বর্ডার, যে আমরা মেক্সিকো আর ওরা ইউএসএ আমরা ওটা বারবার ক্রস করার চেষ্টা করি। ব্যাপার তো আসলে ওরকম না, এগুলো হচ্ছে ওদের ওই বিজেপির রেটরিক। এগুলা বাস্তবতা যেটা, সেটা হচ্ছে যে শরণার্থীরা একবার যদি কোথাও মাইগ্রেট করে, সেইখানের পরিবেশ যদি তার পূর্বের পরিবেশের চেয়ে বেটার থাকে, তারা কখনো আসলে ব্যাক করতে চায় না। এখন আরাকান আর্মি যদি আরাকান স্বাধীনও করে ফেলে, তারপরেও রোহিঙ্গাদের ওখানে ফিরে যাওয়ার সম্ভাবনা তখন পর্যন্ত তৈরি হবে না, যতক্ষণ পর্যন্ত তারা এটা ফিল না করবে তারা ওখানে ব্যাক করলে পরে তাদের নাগরিক হিসেবে যে অধিকারগুলো সব নিয়ে নেওয়া হয়েছে, তাদের কোনো আইডেন্টিটি কার্ড নাই, তাদের সন্তানদের কোনো জন্ম সনদ দেওয়া হয় না, ঠিক আছে, তাদের একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে হলে পাস নিয়ে বিভিন্ন ধরনের চেকপোস্ট আছে, চেকপোস্ট ক্রস করতে হয়। এই পরিস্থিতিগুলো কি এখনও থাকবে? যদি থাকে তাহলে তারা আর যাবে না। না, কিন্তু এখন ধরুন আরাকানরা যেহেতু ওখানে একটা অবস্থান তারা করে নিয়েছে, এবং এই আরাকানদের কাছ থেকে যে মেন আর্মি যে এটা ইয়ে করতে পারবে, রেস্টোর করতে পারবে, সেটার সম্ভাবনা কতটা আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি যেটা দেখি তার সম্ভাবনা খুবই কম। যদি সেটা হয়, তাহলে আরাকান আর্মি যদি এখানে নিয়ন্ত্রণে থাকে,
আনুষ্ঠানিকভাবে স্বাধীন ঘোষণা না করলেও যদি নিয়ন্ত্রণে থাকে, তাদের তো চলতে হবে, তাদের ব্যবসা বাণিজ্য, ওখানকে প্রোডাকশন, এটা তো মানে ট্রান্সপোর্টেশনের বিষয় আছে। তো ওখান থেকে তো ওই মেইনল্যান্ডের দিকে যাওয়া, তাদের যে ল্যান্ডলক যে সিস্টেম, সেটা তো সম্ভব না। তাহলে বাংলাদেশের সাথে তাদের একটা ভালো সম্পর্ক থাকতে হবে তাদের টিকে থাকার জন্য। তো বাংলাদেশকে তাদের দরকার, এবং বাংলাদেশকে আরাকান আর্মির দরকার, বিকজ তাদের আমাদের এই বড় একটা বিস্ফোরা হয়ে আছে যারা, এটা তো সমাধানটা করা দরকার। তো এই যে বাংলাদেশে যে কূটনৈতিক যে বিষয়, এখন মেইনল্যান্ডের সাথে তো আলোচনা হচ্ছে, আরাকানদের সাথে আলোচনা করে এখন এই সমস্যার সমাধান করা কতটা সম্ভব হবে বলে মনে করেন? এইটা এই মুহূর্তে অত্যন্ত কমপ্লেক্স একটা অবস্থায় আছে। মানে আপনি যে ধারাবাহিকতা বললেন, এই ধারাবাহিকতার ক্ষেত্রে কিন্তু একটা বিপদ আছে। বিপদটা হচ্ছে মেইনল্যান্ড বার্মা অথবা বার্মার যে সামরিক বাহিনী আছে তাতমদর, তারা কিন্তু এখনও পরাজয় স্বীকার করে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরাকান এখন পর্যন্ত স্বাধীনতা পায় নাই। একটা প্রসেসে মনে হচ্ছে আরাকান স্বাধীনতা পেয়ে যাবে, কিন্তু তাতমাদো যদি ফুল ক্যাপাসিটিতে আবার যুদ্ধ শুরু করতে চায়, তখন আবার কিন্তু রেজাল্ট অন্যরকম হয়ে যাবে। সরি, কারণ বৈশ্বিক যে জিও পলিটিক্স আছে, সরি, এই জিও পলিটিক্সে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেটা আপনি চেয়ে দেখা ছাড়া উপায় নাই। রাশিয়া কি ক্রিমিয়া দখল করে নিচ্ছে না? এখন পর্যন্ত কিছুই হয় নাই, কিন্তু ইউক্রেনের যুদ্ধ চলতেছে, আবার রাশিয়ার ইউক্রেন পুরো পৃথিবীর সবার সাথে আবার ব্যবসাও করতেছে। ফিলিস্তিন সাফ করে ফেলছে, এখন ধরেন ট্রাম্পের পরিকল্পনা হচ্ছে ওখানে রিসোর্ট বানাবে, রিয়েল এস্টেটের ব্যবসা করবে ওই জায়গায়। ফানি থিংস হ্যাপেন্স এই পৃথিবীতে। আরাকানের ক্ষেত্রে আরাকান আর্মি একটা, আমি বলবো যে চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করছে তাদের জন্য, বাট দেশটা তো এখনো স্বাধীন হয় নাই। সুতরাং বাংলাদেশের জন্য এখানে এখনই কোনো ধরনের কনক্লুসিভ ডিপ্লোম্যাসি ডেভেলপ করাটা রিস্কি হয়ে যাবে। রাদার যেটা এখানে করা যেতে পারে সেটা হচ্ছে মিয়ানমার আর্মি এবং মিয়ানমারের যে এখন ইউনিটি গভর্নমেন্ট আছে তাদের সঙ্গে আরও ক্লোজলি নেগোশিয়েট করা, যে তোমরা তো এখানে পারছো না, বাট আমাদের নেবার সংলগ্ন যেহেতু আরাকান আর্মি যারা আছে তাদের সাথে আমাদের আসলে যোগাযোগ স্থাপন করতে হবে আমাদের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তার স্বার্থে। অলরেডি কিন্তু একটা হিন্টস ডক্টর ইউনুস দিয়েছে যে তাদের সাথে আমাদের মানে কথা হচ্ছে, তো এটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কনক্লুসিভ কিছু করা এই মুহূর্তে আসলে খুব ডিফিকাল্ট, কারণ এই যে আরাকান আর্মি আছে তারা আসলেও কি শেষ পর্যন্ত টিকবে কিনা, এবং টিকলেও তারা আমাদের টার্মসে কথা বলবে কিনা। যেমন রিসেন্ট একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি যে তারা আমাদের বেশ কিছু জেলে তাদেরকে অপহরণ করে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করেছে এবং তাদের কাছ থেকে তথ্য আদায় করার চেষ্টা করছিল যে আমাদের বিভিন্ন সামরিক স্থাপনা কোথায় আছে, লাইক বিজিবির অফিস কোথায়, তারপরে মানে আর্মির ক্যান্টনমেন্টগুলো কোথায়, এই টাইপের বিভিন্ন ধরনের স্পর্শকাতর তথ্য তারা তাদের কাছে আদায় করার চেষ্টা করছিল। এটা প্রোপাগান্ডা হতে পারে, সত্য হতে পারে, কারণ হচ্ছে যে এখনকার সময়ে আপনি এই ধরনের তথ্য আসলে অনেকটাই স্যাটেলাইটে পাওয়া যায় অথবা বিভিন্ন অল্টারনেটিভ সোর্সে আপনি পাবেন। তাহলে তাদের যে ইন্টেনশনটা, এটা যে ফ্রেন্ডলি টু বাংলাদেশ, এখন পর্যন্ত আমি তার স্পেসিফিক কোনো নজির দেখতে পাচ্ছি না। 2 নম্বর যেটা হচ্ছে যে রোহিঙ্গাদের নেবার ব্যাপারেও তাদের যে মানে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে তারা তো একটা ট্রাম্প কার্ড দেখাতে পারতো যে আমরা যদি আরাকান দখল করতে পারি, তোমরা আমাদেরকে যদি স্বাধীনতা দাও, তাহলে আমরা বাংলাদেশে থাকা 13 লাখ রোহিঙ্গাকে পরের দিনে নিয়ে আসবো। এরকম কোনো কমিটমেন্ট কি আপনি শুনতে পাচ্ছেন? নাই। নেক্সট হচ্ছে যে আমাদের বাংলাদেশে আটকে পড়া রোহিঙ্গাদের সাইকি অ্যান্ড সাইকোলজি। আমি গতকালকের অ্যান্টনিও গুতেরেসের ভিজিটে অনেক ধরনের পোস্টার দেখলাম যেখানে লেখা যে উই ওয়ান্ট টু গো ব্যাক, অ্যান্ড খুবই চমৎকার একটা জিনিস দেখলাম যে আমাদের ডক্টর ইউনুস আরেকটা কথা বললেন যে আগামী ইফতার ইনশাল্লাহ আমরা ওই আরাকানেই করব। এটা যদি ট্রুলি রোহিঙ্গারা, মানে বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি যারা আছে, তারা যদি ট্রুলি মিন করে এবং ডিমান্ড করে, তাহলে তো আলহামদুলিল্লাহ এই জিনিস চলে যাবে। বাট আরাকান আর্মি তাতমাদের সাথে যুদ্ধ করে যুদ্ধবিধ্বস্ত আরাকানে তারা আসলে এই পার ডে $16 অ্যাডভান্টেজ ছেড়ে কতজন যেতে চাইবে?
ইট মাইট শুনতে হয়তো খারাপ লাগতে পারে, বাট এর আগেও এরকম জরিপ চালানো হয়েছিল 90s এবং তখন পাওয়া গিয়েছিল যে 30%-এরও কম রোহিঙ্গা বাংলাদেশ থেকে ব্যাক করতে চায়। তো আমার হঠাৎ করে মনে হলো, এর আগে আপনি বললেন যে কোনো রিফিউজি যদি কোথাও যায়, যেখানে থাকে সেখানকার অবস্থান যদি আগের তুলনায় ভালো হয় তাহলে যেতে চায় না। এখন আমরা তো মানবিক, এটা তো প্রমাণ করছি, কিন্তু আমরা যদি তাদেরকে এইভাবে বেশি জামায়া ধরে রাখতে থাকি তাহলে তো তারা মানে কেন আবার ওই ঝুঁকির মধ্যে যাবে, সেটা একটা বিষয়। আরেকটা আপনি যেটা বলছিলেন যে চীন ভারতের যে ভূমিকা, তাদের ভূমিকা কি পরিষ্কার আপনি মনে করেন? এখানে তো ভূরাজনৈতিক যে স্ট্র্যাটেজি আছে সেখানে আপনি কিন্তু আমরা এ পর্যন্ত যত উদ্যোগ নিয়েছি কূটনৈতিক, সেটা কিন্তু চীনের সহযোগিতা এবং তাদের পরামর্শ নিয়েছে, যে মানে বাইলেটারাল ভিত্তিতে আমরা সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সেটা তো আসলে খুব ফলপ্রসূ কি হয়েছে? ফলপ্রসূ হয় নাই কারণ আমরা অ্যাজ এ গ্লোবাল অ্যাক্টর অতটা ইম্পর্টেন্ট ছিলাম না। মানে প্রথমে এর আগের আলোচনার সূত্র ধরে বলতে চাই যে মাইগ্রেশন এবং ডায়াসপোরা যেটা আছে ওইটা ট্রেন্ডই হচ্ছে এরকম যে লোকজন উন্নত জীবনযাপন যেখানে হয় সেখানে মাইগ্রেট করবে। মানে রোহিঙ্গারাই শুধু বাংলাদেশে আসতেছে, রোহিঙ্গারা তো প্রাণ ভয়ে আসছে বাংলাদেশে, বাট আমরাও তো অনেকে কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করি উন্নত জীবনের আশায়। তো এই প্রেক্ষিতে মানে আমি যেটা বলবো যে এই মাইগ্রেশন, রোহিঙ্গাদের যে মাইগ্রেশনের হিস্ট্রিটা আমি ন্যারেট করলাম আপনাদের কাছে, এটা আজকের ঘটনা না, এটা হচ্ছে ঐতিহাসিকভাবে হচ্ছে এবং একটা অংশ আস্তে আস্তে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করতেছে এবং মিয়ানমার এটাই চাচ্ছে। মিয়ানমার একটা খুব ইন্টারেস্টিং ইনডাইরেক্ট ফাইট করতেছে আমাদের সাথে। কীরকম ফাইট? ওই যে ওই গল্পটার কথা মনে পড়ল। একবার এক রাজা মানে বলল যে তার পাশের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্র যখন তার দেশের জমি চাইলো, বললো যে আমাকে 30টা গ্রাম দিতে হবে, তখন সেই রাজা বলল যে না, ভৌগোলিক অখণ্ডতার সাথে কখনো কম্প্রোমাইজ করা যায় না। এবং তখন সে এর আগে ওই পূর্বের পার্শ্ববর্তী দেশের রাজার অনুরোধে সে তার মেয়েকে তার সাথে বিয়ে দিছে, তাকে ঘোরাও দিছিল, কিন্তু যখন গ্রাম চাইছে তখন সে বলছে এখন যুদ্ধ করতে হবে। কারণ কি? ভৌগোলিক অখণ্ডতা হচ্ছে একটা রাষ্ট্রের মূল জিনিস, এটা যখন কম্প্রোমাইজ হয় তখন আসলে রাষ্ট্র জমি দেওয়া যাবে না, জমি দেওয়া যাবে না। তাইলে জমি দিবেন না বলতেছেন আপনি, কিন্তু আপনার দেশের 8,000 একর জায়গা দখল করে আছে আপনার পাশের দেশের জনগণ, 13 লাখ জনগণ, যাদেরকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সব কিছু করতেছেন, এবং ওই 8,000 একর জায়গায় কিন্তু আপনি চাইলেই ঢুকতে পারেন না। দিনে ঢুকতে পারেন, রাতে ঢুকতে পারেন না, এরকম একটা অবস্থা। তাই তো দেশ দখল বাকি রইল কই? দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং আন্ডারস্ট্যান্ডিং। সো আমরা মানে গত সরকারের আমলে যে সমস্যাটা হয়ে গেছে যে গত সরকার প্রধান একটা নোবেল প্রাইজের জন্য যে পরিমাণ মানে ইগার হয়ে উঠছিলেন, হন্যে হয়ে উঠছিলেন, উনি একবার দৌড়ায় গিয়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেন, একবার গিয়ে এদেরকে নিয়ে আসেন। তো তার তো আসলে মূল ইন্টেনশনই ছিল যে মানে এইখানে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিবেন, আশ্রয় দিয়ে উনি নোবেল প্রাইজ পাবেন। তো এরকম ইন্টেনশন থাকার কারণে যেটা হয়েছে যে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। মানে এটার কারণে কিন্তু লিঙ্গারিং হয়েছে কিনা? অফকোর্স, আদারওয়াইজ তো ধরেন আপনি আরও স্ট্রং, এখন যেরকম জাতিসংঘের মহাসচিবকে ডক্টর ইউনূস নিয়ে আসলেন, গত 8 বছরে কি উনি আনতে পারতেন না? তো ওটা আনার চেষ্টা করেন নাই। উনি চেষ্টা করছেন IOM এবং UNHCR এর লোকজনের মাধ্যমে প্রচুর টাকা আসবে, সেই টাকার একটা বড় অংশ যাবে হচ্ছে মানে এই যে সরকারি একটা সংস্থা কিন্তু ওখানে কাজ করে, প্রত্যেকটা ক্যাম্পে CIC আছে, RRRC নামে একটা অর্গানাইজেশন এখানে মানে তদারকি করে। সো তারা যেসব গাড়িতে চড়ে এগুলো কিন্তু বাংলাদেশ সরকারের প্রচলিত গাড়ি না, এগুলো UN এর দেওয়া টাকায় কেনা গাড়ি। তাদের যে বিশেষ সুবিধাগুলো আছে ওগুলা UN ফান্ড থেকে হয়ে আসতেছে। তো গত ফ্যাসিস্ট গভর্নমেন্টে তো খুব চমৎকার টেকনিক ছিল যে মানে আর্মি কি চায় আর্মিকে দাও, সিভিল কি চায় সিভিলকে দাও, ব্যুরোক্রেসিকে ওইটা দাও, দিয়ে নিজে মনে করো যে ইয়ে করো। রোহিঙ্গাদের ক্ষেত্রে মানে বিগত সরকারের এই লিঙ্গারিংয়ের মূল কারণই ছিল হচ্ছে যে যতটা পারো এটাকে লম্বা করো প্রবলেমটা, সো দ্যাট নোবেলটা আমি আগে পাই, নোবেলটা পাওয়ার পরে তারপর এটা সলভ হবে। ঠিক আছে?
এই রোহিঙ্গারা এই ক্যাম্পে থাকতো, অযথাই এদেরকে টেনে টেনে আমার ভাষাঞ্চর নিয়ে গেছে। ভাষাঞ্চর আসলে থাকার মতো জায়গা না, রিফিউজিরা ওখানে থাকবে না, ওরা যে ইয়াতে মানসিকতার যারা। তো আলটিমেটলি এই প্রবলেমগুলো ওখান থেকেই হয়েছে এবং এই জন্যই দীর্ঘায়িত হয়েছে আর কি। সেখানে একটা জিনিস আপনার মনে আছে কিনা, শেখ হাসিনা একবার প্রেস কনফারেন্স বলেছিলেন যে শেখ রেহানা, উনি বলছেন যে আমার বোন শেখ রেহানা বললেন যখন কেন তুমি এত লোকে আশ্রয় দিলা, তো শেখ রেহানা নাকি বলেছেন যে আপা তুমি এই বাংলাদেশে 16 কোটি মানুষকে খাওয়াচ্ছ আর 10 লাখ লোককে খাওয়াতে পারবো না। এটাই তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনীতিবিদরা যারা আছে তারা আমাদের দেশটাকে তাদের বাপের তালুক ভাবে, মানে তারা যে চাকর জনগণের এই জিনিসটা তারা মনে রাখতে চায় না। তো মানে আমাদের পলিটিক্যাল মানে এই সমস্যাটা কেন তো লিঙ্গারিং হচ্ছে, তার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের পলিটিশিয়ান যারা আছে এরা খুবই নিম্ন মানে মানসিকতার হয়ে থাকে। যেমন একজন ধরেন নোবেল প্রাইজের জন্য দৌড়াদৌড়ি করতেছে, আজকে তো ডক্টর ইউনূসের নোবেল প্রাইজের দরকার নাই, উনি কিন্তু ঠিকই মনে করেন যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসতেছেন। তো গত 15 বছর ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে বাংলাদেশ থেকে সাইফন করে বাইরে নিয়ে চলে গেছে, পাচার করে নিয়ে চলে গেছে, হিউজ। তো এখনকার পরিস্থিতিতে যেটা হয়েছে যে বাংলাদেশের জনগণ কিন্তু এই জায়গাটাতে চেঞ্জ চাচ্ছে। ডক্টর ইউনূসের সরকার একটা জিনিসে বাঙালির এবং আমাদের ভোটারদের মানসিকতা একটা প্রচণ্ড রকম চেঞ্জ নিয়ে আসা শুরু করছে অলরেডি। আমাদের ধারণা যে ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক বাংলাদেশের, তাকে কিন্তু কম্পেয়ার করা হবে ডক্টর ইউনূসের সাথে। কারণ আমাদের স্মৃতিতে এই মুহূর্তে সবচেয়ে সাকসেসফুল প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী যাই বলি, সেটা কিন্তু ডক্টর ইউনূস। এই স্বল্প সময়ে উনি যতগুলো কাজ করছেন তার প্রেক্ষিতে যদি আমরা ধরি, আরেকটা জিনিসের কম্প্যারিজন হবে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের লিডারশিপ লেভেলটাতে যদি শিক্ষিত, মার্জিত, ভদ্র, সুশৃঙ্খল এবং ব্যক্তিগতভাবে অর্জন সম্পন্ন লোক আনা হয়, তাহলে আসলে ওভারঅল কিন্তু পরিস্থিতিতে একটা পজিটিভ চেঞ্জ আসে। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু এখন আসলে ওইটা থেকে সরে আসতেছে, যে তারা এখন কোশ্চেন করতেছে যে ওকে আপনি আমার এমপি হবেন, আপনার ব্যক্তিগত অর্জন কি, আপনি কি কতটুকু পড়াশোনা করছেন, আপনি কি মাস্টার্স লেভেল পর্যন্ত গেছেন কিনা, অনার্স লেভেল পর্যন্ত গেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার ব্যক্তিগতভাবে আপনার ফ্যামিলিকে আপনি চালাতে পারেন কিনা, ম্যানেজ করতে পারেন কিনা, নাকি আপনি ব্যক্তিগতভাবে চরিত্রহীন এবং মানে লম্পট টাইপের মানুষ। দেন তারা দেখার চেষ্টা করে যে আপনার আসলে এক্সপিরিয়েন্স কতদূর আছে, মানে কয়টা প্রজেক্ট আপনি চালাইছেন, সরকারি হোক বেসরকারি হোক, আপনি 10-20 জন লোক কি আপনি চালায়া অভিজ্ঞতা আছে কিনা, আপনি কি ইন্টারন্যাশনাল যে পলিটিক্সটা, এই যে আমরা রোহিঙ্গা পলিটিক্স নিয়ে কথা বলতেছি, চায়না এবং ইন্ডিয়ার ইন্টারেস্টে আমরা আসতেছি, এই যে চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটাকে আপনি লোকাল কনটেক্সটে আপনার কনস্টিটিউয়েন্সি যেটা আছে ওখানে আপনি রিলেট করতে পারেন কিনা, এবং গ্লোবাল যে ট্রেন্ড আছে স্টার্লিং বাংলাদেশে আসবে, এটা আপনার এলাকার জন্য কি কাজে লাগবে, ওই প্ল্যানটা আপনি করতে পারেন কিনা। এখন কিন্তু ভোটাররা আসলে ওভাবে ভাবতে শুরু করছে। জি, আপনি ওই যে আমরা শেষ করবো প্রায় শেষের দিকে, আমরা চীন এবং ভারতের ভূমিকার কথা বলছিলাম, তারা আসলে তাদের স্বার্থ তো মিয়ানমারে আছে, চীনের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট সেখানে আছে, ভারতও কিছু কিছু জায়গায় কি বলে ইন্টারফেয়ার বা তাদের কিছু ইনভেস্টমেন্ট তাদেরও আছে, তাদেরও কিছু স্বার্থ আছে। এবং আমরা কিন্তু এটাও জানি আরাকানে কিন্তু তারা সরাসরি না হলেও গোপনে হলেও তারা কিন্তু আরাকান আর্মির সাথেও যোগাযোগ করছে। অবশ্যই অবশ্যই। এই চীন ও ভারত এখানে কি ভূমিকা রাখতে পারে? এর আগের কোশ্চেনও যেটা ছিল যে চীন ভারত আমাদেরকে কতটা হেল্প করতে পারে অথবা করবে কিনা আদৌ। প্রথমতই আমি ওই কোশ্চেনের শুরুতেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশকে মানে রোহিঙ্গা সংক্রান্ত ব্যাপারে চীন এবং ভারত তখনই হেল্প করবে যখন বাংলাদেশ এই যে এখন যেভাবে স্ট্র্যাটেজিক্যালি ম্যানুভার করছে, এই সক্ষমতা যখন বাংলাদেশ অর্জন করবে। এতদিন আমরা পারিনি এই কারণে, সেটা হচ্ছে যে অন্য কারণ, মানে পলিটিক্যাল উইলটা ছিল ভিন্ন, নোবেল পাবো তারপরে ভেবে দেখব। এখন তো আর ওইটা নাই, এখন আর্জেন্সি হচ্ছে যে আমাদের এই ঝামেলা থেকে দ্রুত বের হয়ে আসা দরকার। আমরা এত উন্নতি ইকোনমির না, মানে যতই বলুক যে ওই $6 অথবা মানে $16 করে আসতেছে, বাংলাদেশ সরকারের কিন্তু একটা বিশাল ব্যয় হয় এই মানে রোহিঙ্গাদেরকে ক্যাম্পের ভিতরে রাখার জন্য। চায়নার স্টেকটা খুব ইন্টারেস্টিং। চায়না আপনার কাছেও অস্ত্র বিক্রি করবে, আমার কাছেও অস্ত্র বিক্রি করবে। তার কিন্তু ব্যবসার ক্ষেত্রে তার কোনো মানে কারো প্রতি পক্ষপাতিত্ব নাই।
এটাও আমরা দেখেছি যে আমরা মানে মিয়ানমারের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ লাগে সেই জন্য আমরা যখন একটা অস্ত্র কিনছি, এই অস্ত্রেরই সমাধান আবার মিয়ানমারের কাছে ওরা বিক্রি করছে। সুতরাং চায়নার আসলে এই ব্যাপারে কোনো দায় নাই, সে ব্যবসা বোঝে। সে যদি আরাকান আর্মির কাছে ব্যবসা পায়, আরাকান আর্মির এই অস্ত্রপাতি কোত্থেকে আসতেছে, এগুলো সব চায়নাই দিচ্ছে। আরাকান আর্মি যে আজকে আরাকান দখল করে ফেলতেছে, এটা তো চায়নার ফান্ডিংই হচ্ছে। আর ওদিকে ধরেন যে পুরো মিয়ানমার বাহিনীও কিন্তু চায়নাই সাজায় দিচ্ছে। সো দিস ইজ চায়না। চাইনিজ ইন্টারেস্ট ওখানে যেটা আছে যে তাদের কালাদান পোর্ট এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলোতে ওরা যে সি অ্যাক্সেসটা চাচ্ছে মিয়ানমারের মধ্য দিয়ে, এইটা ওদের প্রায়োরিটি, বিকজ এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। ও যে মানে রিং অফ পার্ল যেটা করার চেষ্টা করতেছে, ওখানেও ধরেন এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং তাদের কাছে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট রাইট নাও, কারণ বাংলাদেশের রোহিঙ্গা রাখতেছে, বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল ফান্ড পাচ্ছে ওদেরকে থাকা খাওয়ার জন্য, এবং চায়না হয়তো মনে করে যে নিজস্ব আরাকানে থাকার চেয়ে ক্যাম্পে রোহিঙ্গারা যারা আছে তারা হয়তো আরামেই আছে, সুতরাং তাদের এই মুহূর্তে কোনো গাত্রদাহ অথবা এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। ইন্ডিয়া এখানে যেটা ডিপ্লোম্যাটিক্যালি প্লে করে সেটা হচ্ছে যে ইন্ডিয়া মিয়ানমারকে চাপে রাখে রোহিঙ্গাদের ব্যাপারটা দিয়ে, যে তুমি যদি আমার কথা মতো কাজ না করো, তুমি যদি তোমার কিছু ব্যবসার স্টেক আমাকে না দাও, তাহলে আমি বাংলাদেশকে হেল্প করব রোহিঙ্গা প্রেশারটা ক্রিয়েট করার জন্য। সো এই হচ্ছে দুইজনের মানে বড় দাগে, আমি একদম ডিটেইলসে গেলাম না, বড় দাগে এদের আন্ডারস্ট্যান্ডিং। ইভেন ইন্ডিয়াতে কিন্তু রোহিঙ্গা আছে, সেটা খুবই কম, সেটা অ্যারাউন্ড 40,000 আছে। বাট 40,000-এর ভিতরে আপনি অবাক হবেন জানলে, কিছু অংশ আছে হরিয়ানায়, কিছু অংশ আছে কাশ্মীরে, কিছু অংশ আছে হায়দ্রাবাদে। ওরা কিন্তু ভাগ করে ফেলছে, আচ্ছা একত্রে থাকতে দেয়। আমরা একদম শেষ করবো এখন, যদি 1-2 মিনিটে খুবই সংক্ষেপে আমরা সাম আপ করেন, তাহলে আমাদের সমাধান কি আদৌ হবে কিনা? নাম্বার ওয়ান, ইউনাইটেড নেশনস যদি উদ্যোগ নেয় যে মিয়ানমারকে বাধ্য করা হবে, যেমন সোমালিয়া এবং কঙ্গোর ক্ষেত্রে বাধ্য করা হয়েছিল যে তুমি ওখানে শান্তিরক্ষা মিশন পরিচালনার সুযোগ দাও, তাহলে আন্তর্জাতিক শান্তিরক্ষীরা যদি মিয়ানমারে যায় এবং মিয়ানমারে গিয়ে ফার্স্ট একটা সেফ জোন ক্রিয়েট করতে হবে। আমাদের এখানে যেরকম 8,000 স্কোয়ার একর জায়গা ধরে একটা এরিয়া ক্যাম্প করা হয়েছে, এর কম বেশি এর চেয়ে বড় ছোট একটা এরিয়া আগে সেফ জোন করতে হবে। দেন একটা সেফ করিডোর যদি করা যায়, সেফ করিডোর দিয়ে এদেরকে টোটালি পাস করতে হবে ওদের দেশে, এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে যতক্ষণ পর্যন্ত তারা নিজ নিজ জায়গায় ফিরে গিয়ে স্টেবল না হতে পারে, এবং তাদের নাগরিকত্ব সংক্রান্ত যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলো যতক্ষণ মতো শেষ না হয়। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্টারন্যাশনাল কমিউনিটির যদি সাপোর্ট থাকে তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আরেকটা অংশের যেটা সম্ভব সেটা হচ্ছে যে ইয়ামাশিতা স্ট্যান্ডার্ড বলতে একটা স্ট্যান্ডার্ড আছে, যেখানে যার মাধ্যমে, আমি ব্যাখ্যা এখন আর যাব না, যার মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা যারা এই এথনিক ক্লিনজিংয়ের সাথে সরাসরি জড়িত বলে প্রমাণ আছে, তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার শুরু করা যেতে পারে। জি, ডেলাইস খান, আজ এ পর্যন্ত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখলেন বিয়ন্ড বর্ডার্স।